ওকে, চলো। ম্যাম আর কয়টা চ্যাপ্টার বাকি? এটা শেষ হলে আর একটা বাকি আছে, মানে এই স্লাইডের পর আরেকটা স্লাইড আছে। তাও ডিপেন্ড করে, যদি আমি দেখি আমি শেষ করতে পারছি না বা তোমাদের ক্লাস টেস্টের জন্য আমার হচ্ছে, প্রবলেম হচ্ছে, তাহলে আমি ওই নাও নিতে পারি। ডিপেন্ড করে আমি কয়টা ক্লাস পাবো। আমার যতটুকু মনে হয় যে আমরা অন ক্যাম্পাসে মনে হয় দুইটা ক্লাস পাবো, নাকি নাকি তিনটা, বলো তো, আইডিয়া। তোমাদের ফাইনাল কবে থেকে? 7 তারিখ থেকে না? জি ম্যাম। 7 তারিখ, তার মানে আমরা কয়দিন পাচ্ছি? 21 তারিখে ম্যাম শুরু হলে তিন 20। তারিখে লাস্ট লাস্ট ক্লাস। তাহলে কয়টা ক্লাস পাচ্ছে একটু হিসাব করো তো কেউ একজন। মেবি 3টা ম্যাম। তিনটা ক্লাস, তিনটা ক্লাসের মধ্যে আমাদের ক্লাস টেস্ট নেওয়া লাগবে আরো দুইটা, রাইট? তো আমার পসিবিলিটি হচ্ছে মেবি এটাই লাস্ট ক্লাস চ্যাপ্টার হতে পারে তোমাদের। ম্যাম আমরা তো 5টা ক্লাস পাই। 5টা ক্লাস 4টা। পাও? ম্যাম 21 তারিখে একটা ক্লাস হবে, এরপর মঙ্গলবার মানে 24 তারিখে একটা ক্লাস হবে, 28 তারিখ আচ্ছা, শনিবারে একটা ক্লাস হবে। তারপর? তার মানে একটা দুইটা তিন, তারপরে হচ্ছে আবার পরের যে মঙ্গলবার ওটা হচ্ছে 1 তারিখ, তার মানে 1 তারিখে একটা ক্লাস হবে, 4টা ক্লাস। আর যদি পরের শনিবারে একটা ক্লাস হয় 5 তারিখে, না, তাহলে পাঁচ আরেকটা তারিখে ক্লাস। কোনো ক্লাস এই নাই তো। বৃহস্প এই বৃহস্পতিবার একটা ক্লাস আছে। তাহলে ও, এই তারিখে কোনো এই ক্লাস নাই, লাস্ট ক্লাস 3 তারিখে। তিন, 4টা ক্লাস হবে, 4টা ক্লাস পাবো ম্যাম। ও মানে আমাদের মেকআপ সহ আমরা 5টা ক্লাস পাচ্ছি আরো, তাই না? এই যে যদি বৃহস্পতিবার এমনি মেকআপটা ধরো। নর্মালি 4টা পাচ্ছি, আর মেকআপ থাকলে তো আরো একটা পাচ্ছি। আমার মনে হয় মেকআপ দিবে না, যদিও আমাদের একটা মেকআপ ক্লাস ছিল, আল্লাহ জানে কি করব। মেকআপ ছাড়া হচ্ছে 21 তারিখে একটা ক্লাস, 21, 24, 28 আর 1, 4টা ক্লাস। হুম, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি, যেহেতু আমাদের ক্লাস আছে, তাহলে হয়তো এটা করাবো। আর আমাদের দুইটা ক্লাস টেস্ট আরো বাকি আছে ইনশাল্লাহ। একটা হচ্ছে তোমার আমরা নিব হচ্ছে আমাদের ক্যাম্পাস 21 তারিখে খুললে আমাদের আরেকটা এক্সাম হবে 24 তারিখ। 24 তারিখে আমাদের সিটি 2 হবে ইনশাল্লাহ, 13 এবং 14। আর এরপরে জুলাইতে একটা নিব, জুলাইয়ের 1 তারিখে হয়তো না। লাস্ট ক্লাসে কি নিব? না, লাস্ট ক্লাসে দিব না, ঠিক আছে, ক্যাম্পাস শুরু হোক, তারপর আমরা কথা বলে ডিসাইড করবো। ঠিক আছে, যেহেতু আমাদের চ্যাপ্টার শেষ, আমরা জাস্ট যে কোনো দিন নিয়ে নিতে পারি, আমাদের যদি আর পড়ানো না থাকে তাহলে আমি নিয়ে নিবো। ম্যাম ঠিক আছে। তারপর আবার 6 আর 7টা একটু মানে আরেকবার একটু। হ্যাঁ, আমরা 6 আর 7 টোটালি একটু একটু রিভিউ করব। আমাদের কিছু গ্রাফেরও এক্সপ্লেনেশনের ব্যাপার আছে, তাই না, যেটা আমরা অনলাইন ক্লাসে দেখিয়েছি, ওগুলো আমি তোমাদের জি করে ম্যাম। দিব। আবার একটু রিভিউ করে দিব, ক্লাসে বোর্ডে আঁকিয়ে দিব, ঠিক আছে। জি ম্যাম। তো সেই হিসেবে যদি ধরি তাহলে এটাই মেবি লাস্ট ক্লাস। মেবি মানে লাস্ট ক্লাস বলতে, সরি, লাস্ট স্লাইড। আর আমার মনে হচ্ছে আমি দুটা ক্লাস টেস্ট নিয়ে খুব একটা সময় পাওয়ার কথা না আমার। হুম, ঠিক আছে, চলো। এই আমার ক্লাসে মাত্র 17 জন, কেন বাকিরা কোথায়? কিন্তু কথা 17 জন মানে আমি তো 2 জন। আমি তো দুইটা আইডি দিয়ে ইউজ করছি, আমি 2 জন, তার মানে 15। যেটা তোমার বিশাল বড় ক্লাস, 50 জন না, 52 জনের ক্লাস। বাকিরা কোথায়? ম্যাম অনেকে লিংক পায় নাই তো, বলছি যে পুরান লিংক দিয়ে জয়েন করতে। ও বাবা, কেন লিঙ্ক পাইনি? ও কেন, আমি তো লিঙ্ক এটা বলি দেই নাই তোমাদের। একটু আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই তোমরা না বোকা আছো, বুঝছো? জানো যে জুম লিঙ্ক বারবার চেঞ্জ হয় না, আবার লিঙ্ক পাওয়ার কি আছে? তোমরা বোকাই। দাঁড়াও, আমি একটু শেয়ার করে দিই। এটাকে পিন করে রাখো। এটাকে পিন করে এটা পিন।
কি? আমার বাসার এখানে কাজ হচ্ছে, তোমরা কি শব্দ শুনতে পাচ্ছো? তোমরা কি শব্দ শোনো? জি ম্যাম। এই এই আজকে সকাল থেকে এই বাজে শব্দটা হচ্ছে। আমার উপরে বাসার উপরে কাজ করা হচ্ছে। ম্যাম আমাদের সিটি ওয়ান এর রেজাল্টটা কবে দেওয়া হবে? হ্যাঁ, সরি। আমাদের সিটি ওয়ান এর রেজাল্টটা। ওটা তো তোমার খাতা দেখো নাই? ক্লাসে দেখিয়েছি তো। হ্যাঁ ম্যাম, সিটি ওয়ানটা সিটির দেখানো হয়েছে? সিটির খাতা দেখানো হয়নি। শিওর? না ম্যাম, সিটি ওয়ান দেখান নাই। জি ম্যাম, ও, সিটি ওয়ান দেখানো হয়নি। দেখা হয়ে গেছে ইনশাল্লাহ। তাহলে ইয়াই পাবা, যেদিন আমাদের ক্যাম্পাস ওপেন হবে ওই দিনই পাবা। আমি তো চেক করে ফেলেছি, দেখে ফেলেছি, তোমাদের ক্লাসে নিয়ে আসবো ইনশাল্লাহ। ম্যাম, নেক্সট সিটিটা কবে হবে? নেক্সট সিটি, এটাই তো বললাম, নেক্সট সিটিটা হবে আমাদের 24 তারিখ, তাই না? 24শে জুন, মানে আমাদের সেকেন্ড অন ক্যাম্পাস ক্লাসে। এই আমার আম্মু বললো কোথায় নাকি লকডাউন দিয়েছে, সে তাড়াতাড়ি বাজারে গেছে। এই কোথায় লকডাউন দিয়েছে? ম্যাম, দেওয়ারই কথা, অনেক ছড়াইতেছে করোনা। না না, সিরিয়াসলি আমার মা নাকি কোথায় দেখেছে লকডাউন দিয়েছে, সে তাড়াতাড়ি বাজারে চলে গেছে। কারণ সত্যি করে বলেন, কোথায় লকডাউন দিয়েছে? আমার মা কোথায় ম্যাম দেখলো এটা? কোনো জায়গায় বুঝলাম না। লকডাউন দেয় নাই, মেবি পুরান 2021-এর নিউজ রিসার্ফেস করতেছে অনেকে মিম হিসেবে না না পোস্ট না, করতেছে। নিউজে নাকি দেখেছে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা, কি বললো। আমি আমি তো অবাক যে আমি তো এরকম কিছু দেখলাম না, বা আমি এরকম কিছু শুনলাম না। এই জন্য আমাকে সে একটু আগে ফোন দিয়েছে, আমি বললাম না আপনাদের ক্লাসে ঢুকতে আমার একটু দেরি হয়েছে, সে ফোন করেছিল। জি বলেন। এই জন্য আমি বললাম কি বলো, আমি তো জানি না এরকম কিছু, যে লকডাউন দিয়ে দিয়েছে। সে তো তাড়াতাড়ি করে আমাকে ফোন দিয়েছে, হ্যাঁ লকডাউন দিয়ে দিয়েছে, কি করা যায়? বললাম আমি তো জানি না কিসের লকডাউন। ওকে। শুনেন, আপনারা হচ্ছেন সেই ব্যাচ জীবনে সবকিছু দেখে যাবেন। লকডাউন দেখেছেন, এখন হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ দেখার জন্য প্রিপারেশন নেন। তৃতীয় বিশ্বযুদ্ধটা মনে হয় লেগেই গেল। আহ, এটা এখন আপনি বলতে পারেন যে ম্যাডাম আমাদের কি, আমাদের অনেক কিছু। ইরান বা মধ্যপ্রাচ্যে কোনো ঝামেলা হওয়া মানে বুঝতে পারছেন তো কিসে ইম্প্যাক্ট করবে বলেন তো দেখি। মধ্যপ্রাচ্যে কোনো ঝামেলা হলে কেন পুরো পৃথিবী অচল হয়ে যাবে, কে বলতে পারবে বলেন তো? ইকোনমিক্স পড়ছেন অনেকদিন ধরে, দেখি কার কত বুদ্ধি। জ্বালানি ম্যাম। এক্স্যাক্টলি, জ্বালানি এবং গোল্ড, দুটোই, দুটো প্রিসিয়াস থিং। হ্যাঁ, পৃথিবীর দুটো প্রিসিয়াস থিং তোমার এই একদম স্টাক হয়ে যাবে। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার জ্বালানি তেল, অথবা যে কোনো খনিজ সম্পদ যেটা মধ্যপ্রাচ্য থেকে আসে। খনিজ তেল বা এরকম পেট্রোল সবই তো ওখান থেকে আসে। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে, কারণ মনে হচ্ছে একটু আগে G7 সম্মেলন ছিল, আজকে কালকে, কালকে G7, আপনারা অনেকে হয়তো জানেন। এটা পৃথিবীর শীর্ষ ক্ষমতাধর 7টি দেশ মিলে একটা গ্রুপ। ওরা বিভিন্ন ডিসিশন নিয়ে থাকে, বিভিন্ন উন্নয়নমূলক কার্যকলাপ করে থাকে, বা ডিসকাশন হয়। ফ্রান্স, তারপর কি কি যেন আছে, আমেরিকা, জার্মানি, হ্যাঁ, আরো কয়েকটা দেশ আছে, এই মুহূর্তে সব মনে নেই আমার। এরা সবাই হচ্ছে তোমার ইসরায়েলকে সাপোর্ট দিয়েছে, ব্যাপারটা এরকম। আর আর এদিকে আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ, পাকিস্তান যদিও স্বীকার করে না, পাকিস্তানের তো সমস্যা আছে মানসিক। তো পাকিস্তান যদিও স্বীকার করছে না যে তারা আসলে ইনভলভ হয়েছে, বাট অ্যাকচুয়ালি তারা ইনভলভ হয়েছে, ইনভলভমেন্ট তাদের আছে এই যুদ্ধে। এবং সম্ভবত চীনও এখানে ইনভলভ হতে যাচ্ছে ইরানের সাথে।
তার মানে ইরানের সাথে যদি চীন ইনভলভ হয় এবং ওই দিকটাতে যদি বাকিরা ফ্রান্স, জার্মানি, তোমার কি বল ইউএসএ যদি একসাথে হয়ে যায়, তার মানে বুঝতে পারছো নিশ্চয়ই, আর বলতে হচ্ছে না। সো যারা যেখানে আছো, দোয়াটুকু পড়া শুরু করে দিও, যার যাই হোক। কারণ কি জানো, সবচেয়ে সাফার করবে গরিব দেশগুলো, হিউজ ইনফ্লেশন হবে। যেহেতু তোমরা ইকোনমিক্স পড়ছো। ওকে, চলো মনোপলিটা শুরু করি। মনোপলি শুরু করি আমাদের নেক্সট। ও ভালো কথা, মনোপলি তো আমাদের এটাই লাস্ট চ্যাপ্টার মাইক্রো ইকোনমিক্স এর। এরপরে ম্যাক্রোর দুইটা চ্যাপ্টার আছে, তো ভুলেই গেছি। সেটা আমাদের পড়তে 2 দিন লাগবে। তো আমাদের বাকি 2 দিন আমরা কাজে লাগাতে পারবো। মাইক্রো এখানেই শেষ আজকে। আজকে এই চ্যাপ্টারই শেষ। চলো শুরু করি, সময় নষ্ট না করি। মনোপলি ইজ এ মার্কেট স্ট্রাকচার ওয়ার দেয়ার উইল বি অনলি ওয়ান সেলার। আমরা কম্পিটিটিভ মার্কেটে কি পড়েছি বলো তো? ক্যারেক্টার গুলো আমাকে আমাকে কেউ একটু মেমোরাইজ, আমাকে একটু মনে করাই দাও। ক্যারেক্টার গুলো কি ছিল কম্পিটিটিভ মার্কেটের? মেনি সেলার্স, কথাটা মনে আছে তো সবার? বাট আমরা যে মনোপলির কথা বলছি, এখানে মাত্র একজন সেলার থাকবে। ওখানে মেনি বায়ার্স ছিল, এখানেও মেনি বায়ার্স, বাট ওখানে প্রোডাক্ট টাইপ কিরকম ছিল? হোমোজেনাস, রাইট? আর এখানে প্রোডাক্ট টাইপ এখানে কি হবে? একজনের কাছে এভেলেবেল আছে, আর কারো কাছে নাই। বুঝতে পেরেছো? হুম। বুঝতে কি পেরেছো? এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, মনোপলি ফার্মে মার্কেট পাওয়ার আছে। কম্পিটিটিভ মার্কেটে কি মার্কেট পাওয়ার ছিল নাকি ছিল না? কেউ বলে না কেন কথা? কম্পিটিটিভ মার্কেটে কি মার্কেট পাওয়ার ছিল নাকি ছিল না? তাড়াতাড়ি বলো। আর তাড়াতাড়ি ভুলে গেলে কিভাবে হবে? এই আমরা তো ঈদের আগে কি পড়াইলাম? কম্পিটিটিভ মার্কেটে কোনো মার্কেট পাওয়ার নাই, বিকজ দেয়ার ইজ এ হিউজ কম্পিটিশন, বিকজ দেয়ার ইজ ফ্রি এন্ট্রি অ্যান্ড ফ্রি এক্সিট অ্যান্ড দেয়ার ইজ হিউজ নাম্বার অফ সেলার্স। দ্যাটস ওয়াই দেয়ার ইজ নো মার্কেট পাওয়ার, মানে সেলারদের হাতে কোনো পাওয়ার নাই। ব্যাপারটা বুঝে মনে পড়েছে? জি ম্যাম। ওকে। এরপরে বলা হয়েছে আহ ওখানে তারা ছিল কি প্রাইস টেকার, আর মনোপলি সেলার হচ্ছে কি প্রাইস মেকার। কারণ কি, সে ছাড়া তো আর কেউ নাই যার কাছ থেকে তুমি প্রোডাক্টটা কিনতে পারো। তার মানে সে ভালো হলেও তার কাছে যেতে হবে, সে খারাপ হলেও তোমার তার কাছেই যেতে হবে, রাইট? জি ম্যাম। ওকে। আরেকটা হচ্ছে, এটা আমি এখন বলিনি, এটা একটু পরে বলবো, এইটা একটু পরে এক্সপ্লেন করবো। এটা একটা থাকুক, আমি লাল কালার দিয়ে রাখলাম। এটা একটু পরে এক্সপ্লেন করবো, তার আগে অন্য কিছু একটু বলে নিই। আসল কথা হচ্ছে, মনোপলি মার্কেটে কিন্তু ফ্রি এন্ট্রি অথবা এক্সিট নাই। কেন? বিকজ মনোপলি মার্কেটে এন্ট্রি কেন ব্যারিয়ার্স আছে সেটা দেখি। আর সিঙ্গেল ফার্ম ওনস আ কি রিসোর্স, মানে একটা সিঙ্গেল ফার্মের হাতেই যে রিসোর্সটা দরকার প্রোডাক্ট তৈরি করতে, সেটা তার কাছেই থাকে প্রোডাক্ট অথবা সার্ভিস দেওয়ার জন্য। সো এইখানে দ্বিতীয় কোনো ব্যক্তি দরকার হয় না দেখে এই ধরনের বাজারে গভর্নমেন্ট কাউকে পারমিশন দেয় না একজন ছাড়া। নাম্বার টু, the government gives a single firm the exclusive right to produce the good. এবং গভর্নমেন্ট একজন সেলার কি একটা এক্সক্লুসিভ রাইট দেয়। এক্সক্লুসিভ রাইটটা হচ্ছে কি, এই প্রোডাক্ট শুধু তুমিই তৈরি করতে পারবে, তুমিই বিক্রি করতে পারবে। ব্যাপারটা বুঝেছো? জি ম্যাম। সবাই, যে কারণে এই ধরনের মার্কেটে একটার বেশি ফার্ম থাকে না। এবার দেখুন ন্যাচারাল মনোপলি। মনোপলি সাধারণত আমরা বলি মনোপলি, বাট ন্যাচারাল মনোপলি একটা স্পেশাল কাইন্ড, একটা স্পেশাল টাইপ, যেখানে বলা হয়, আগে মনোপলিটা কি সেটা বলি তোমাদেরকে ডিটেলস এক্সাম্পল দিয়ে। মনোপলি হচ্ছে যেখানে বাজারে একটার জন্য অত সেলার থাকবে। যদি খুব চট করে একটা এক্সাম্পল দিতে হয়, তাহলে আমি বলবো আমাদের ইউনিভার্সিটির বুক শপের কথা।
আমাদের আশেপাশে এরিয়াতে কিন্তু কোনো স্টেশনারি শপ নাই, রাইট? সেই একদম যেতে হয় সায়েদনগর, রাইট? অথবা নতুন বাজার। কথাটা কি ঠিক না ভুল? কলম, পেন্সিল, লিখার খাতা, স্টেপল, আবার পিন মেশিন, এগুলো কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায় সায়েদনগর অথবা নতুন বাজার ছাড়া? না। তার মানে কি তোমার কলম কিনতে হলো কোথায় যেতে হয়? বুক শপ। তোমার পেন্সিল কিনতে হলো বুক শপ। তোমার কপি শেষ হয়ে গেছে, কোথায় যাবে? বুক শপ। তোমার স্টেপলার লাগবে, কোথায় যাবে? বুক শপ, রাইট? তার মানে এখন চিন্তা করো তো, বুক শপ কিন্তু এই এরিয়াতে তোমাদের জন্য, স্পেশালি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য কিন্তু একটা মনোপলি বিজনেস, মানে মনোপলি সেলার, তাই না? মিলছে? কথাটা কি মিলছে? এখন চিন্তা করো, এই মনোপলি সেলার, এই ইউআইইউ কিন্তু বছরের পর বছর এই একজন সেলারকে দিয়ে কাজ চালাচ্ছে। তোমরা খেয়াল করবে যে ক্যান্টিন আসে, ছোট ক্যান্টিন আসে, বড় ক্যান্টিন আসে, কফি শপ আসে, কিন্তু কখনো বুক শপের জন্য আর কেউ আসে না। খেয়াল করো। এবার চলো মনোপলির সাথে মিলিয়ে দেখি। এই মার্কেটে মাত্র একজন সেলার আছে, বুক শপ। ওকে, আমরা হাজার হাজার বায়ার্স আছি যারা তার কাছ থেকে কিনি, ডেইলি কেনাকাটা করি। আচ্ছা, তারপরে বলা হয়েছে কি ক্লোজ সাবস্টিটিউট নাই। আশেপাশে খেয়াল করে দেখো, কোনো ক্লোজ সাবস্টিটিউট নাই। আছে, কিন্তু সেটা তোমার অপরচুনিটি কস্ট অনেক হাই। কেন? মনে করো, অপরচুনিটি কস্ট, তুমি এখান থেকে কলম কিনলে তিনতলা থেকে নেমে, দোতলা থেকে নেমে নিচতলায় আসলে হচ্ছে কলম কিনতে পারছো। তোমাকে যদি সায়েদনগর যেতে হয় কলম কিনতে বা তোমার কপি কিনতে, তাহলে কি করতে হবে? সায়েদনগরের রিক্সা ভাড়া কত? 30 টাকা না? সায়েদনগর জি রিক্সা ম্যাম। ভাড়া কত? 30 টাকা। মানে যেতে 30, আসতে 30, 60 টাকা, প্লাস হচ্ছে তুমি যা কিনতে চাও, প্লাস হচ্ছে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট রিসোর্স, সেটা কি? তোমার সময়। আধা ঘন্টা না 1 ঘন্টা তো অবশ্যই লাগবে, তাই না? তার মানে তুমি যে একটা জিনিস চিন্তা করো, যে এটা হচ্ছে মনোপলির সাথে সব ক্যারেক্টার মিলে যায়, এবং এই মনোপলি সেলারের কিন্তু মার্কেট পাওয়ার আছে। সে আজকে বললো, আমি আজকে বিক্রি করব না, দোকান বন্ধ করো, কিছু করার নাই। আচ্ছা, সে বললো, এই এখন থেকে আমি 5 টাকা কলম 60 টাকায় বিক্রি করবো, 7 টাকা। আমাদের কিচ্ছু করার নাই, কেন বলো তো? আচ্ছা, আমাকে একটা বলো তো, তোমাদের এই বুক শপে কোনো কিছুর দাম কি বেশি রাখে কখনো? ম্যাম না ম্যাম, রাখে মাঝে একটাই মধ্যে। শিক্ষা। কিসের দাম বেশি রাখে বলো তো? ম্যাম মাঝে মধ্যে দেখছি ম্যাম, পেজ কিনতে গেলে বা বিভিন্ন জিনিস প্রিন্ট করতে গেলে একটু ওভার প্রাইস রাখে নর্মালি লোকাল দোকান থেকে। আচ্ছা, এই ওভার প্রাইসটা সে কেন রাখে জানো? মনোপলি পাওয়ার। কারণ সে জানে তুমি 60 টাকা রিক্সা ভাড়া দিয়ে 1 ঘন্টা সময় নষ্ট করে সাইদনগর যাবার না, রাইট? জি ম্যাম। এর জন্য সে তোমার কাছ থেকে 2-3 টাকা বেশি রাখে। আর তুমিও মনে করো তোমার অপরচুনিটি কস্ট সাইদনগর যাওয়াটা অনেক হাই, তাই তুমি এখান থেকেই কেনো। আমাদের এখানে আজান দিচ্ছে, আজানটা শেষ হোক, আমি আবার কন্টিনিউ করবো।
ওকে, শুরু করি। আছো না সবাই? জি ম্যাম। ওকে, চলো চলো। আচ্ছা, তারপরে আমাদের ইউআইও বুক শপের কথা বলছিলাম, এবং ইট হ্যাজ মার্কেট পাওয়ার বিকজ হি ইজ দ্য ওনলি সেলার ইন দিস হোল এরিয়া, এবং যে কারণে সে মার্কেট পাওয়ারটা শো করে। নাও আর এরপরে বলা হয়েছে যে প্রাইস মেকার, এই যে তুমি আমাদেরকে দাম জিজ্ঞেস করার কারণটা হচ্ছে সেই ইচ্ছা মতো প্রাইস রাখে, খেয়াল করো। সে 2 টাকার জিনিস 3 টাকা বিক্রি করে। কারণ কি, যেহেতু সে অনলি সেলার, মার্কেট পাওয়ার আছে, এবং সে জানে সে 10 টাকার জিনিস 12 টাকা বিক্রি করলেও তাকে কেউ কিছু বলবে না, কারণ তার মার্কেট পাওয়ার আছে। সেই পাওয়ারটা তাকে অথরিটি দিয়ে থাকে কেন? Because সেই তো একমাত্র। এই মনোপলি মার্কেটের ব্যাপারটাই হচ্ছে যে তাকে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত গভর্নমেন্ট বা হায়ার অথরিটি পারমিশনটা দিয়ে থাকে যে তুমি প্রাইসটা কন্ট্রোল করতে পারবে। মনে থাকবে? জি ম্যাম। ওকে, যেটা বলা হচ্ছে সে হচ্ছে প্রাইস মেকার। এটা আমি একটু পরে আসবো, এটা লাস্ট পয়েন্টটা আমি একটু পরে আসবো। আচ্ছা, আমাদের তোমাদের এটা চ্যাপ্টার 13 এর এটিসি কার্ভের কথা মনে আছে? এটা দেখতে কেমন কেমন ছিল? এরকম ছিল না, দেখো তো। এরকম ছিল না, এই মনে পড়ে? কিছু মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ, আমার ছিল। আচ্ছা, কিন্তু দেখো মনোপলিতে বা ন্যাচারাল মনোপলি একটু বলে নেই। আমার এখানে এত নয়েজ হচ্ছে, আমি যে কোনটা বলে কোনটা বলছি আমি নিজেও মাথায় রাখতে পারছি না, এত নয়েজ হচ্ছে এখানে। ন্যাচারাল মনোপলি একটু বলে নেই। আমি এইমাত্র যে এক্সাম্পলটা দিলাম বুকশপ, এটা মনোপলি। হ্যাঁ, জাস্ট মনোপলি হিসেবে মেনশন করা হয়। ন্যাচারাল মনোপলি হচ্ছে সেই মনোপলি যেখানে কোনো সার্ভিস বা প্রোডাকশনের মেইন যে ইনগ্রিডিয়েন্টস অথবা মেইন রিসোর্সটা কালেক্ট করা হয় নেচার থেকে, উইথ ফ্রি অফ কস্ট। এখানে কোনো কস্ট লাগে না, খরচ লাগে না। যেমন আমি যদি তোমাকে বলি, মনে করো পানি, ওয়াসার পানি যে আমাদের বাসায় সাপ্লাই দেয়, এখানে আমাদের বাসায় পানি সাপ্লাই দেওয়ার মেইন রিসোর্স কি? পানি না? এটা কি ইজিলি তারা কি করে? ইজিলি তারা নেচার থেকে ফ্রি অফ কস্ট কালেক্ট করে, বুড়িগঙ্গার পানি কালেক্ট করে, এটা রিফাইন করে, দেন তোমার আমার বাসায় পাঠায়। তো এখানে কিন্তু ওয়াসার পানিটা কালেক্ট করার জন্য কোনো খরচ, কোনো পেমেন্ট কাউকে দিতে হয় না। সেটা কি জানতে তোমরা? তুমি যদি নদীর পানি নাও, এটা ফ্রি অফ কস্ট। এটা দিয়ে তুমি যা খুশি তাই করো, তোমাকে কাউকে কোনো টাকা দিতে হবে না, বিকজ এটা ন্যাচারাল রিসোর্স। এখন কথা হলো, তার খরচটা কোথায়? তার খরচটা শুধুমাত্র এই একটা রিফাইন মেশিন কিনবে আর মানুষের বাসায় এই কানেকশন দিতে যে খরচটা হয়, আদারওয়াইজ তার কিন্তু কোনো খরচ নাই। বুঝতে কি পেরেছো? জি ম্যাম। এই কারণে ন্যাচারাল মনোপলির এটিসিটা ইউ শেপ না হয়ে ডাউনওয়ার্ড হয়। কেন বলো তো? চলো একটু দেখাই। এই যে দেখো, মনে করো ওয়াসার কস্ট হচ্ছে 100 টাকা, ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্ট মিলিয়ে। ফিক্সড কস্ট কি? ওই যে তার বিল্ডিং ভাড়া, তারপর তার রিফাইন মেশিন, এগুলো হচ্ছে তার ফিক্সড কস্ট। ভ্যারিয়েবল কস্ট হচ্ছে কি? ওই যে মনে করো পাইপ কিনে নতুন নতুন বাড়িতে সংযোগ দেওয়া, এই। এখন চিন্তা করো, সে যে পরিমাণ মানে খরচ হয় তার থেকে অনেক বেশি তার কি হয়, সার্ভিস দিতে পারে। কিভাবে? 10 টাকার পাইপ কিনলে সে, মনে কথার কথা, 10 টাকার পাইপ কিনলে সে 20 বাসা কানেকশন দিতে পারে। যে কারণে দেখা যায় যে যে সে যে পরিমাণ খরচ করে তার থেকে অনেক বেশি সার্ভিস দিতে পারে। যে কারণে তোমার দেখো, যত খরচ বাড়ে, দেখো যতই কোয়ান্টিটি বাড়ে তার খরচ তত কমতে থাকে। দেখো দেখো দেখো, যে কারণে এটিসি কার্ভটা ডাউনওয়ার্ড হয়েছে। ব্যাপারটা কি বোঝা গেল? জি ম্যাম। ওকে, এবার তোমাদেরকে একটা
রাফ, এটা দেখো তো, এই টেবিলটি একটু ভালোভাবে খেয়াল করো তো, কি মিল দেখতে পাচ্ছ, কি অমিল, অথবা কি দেখতে পাচ্ছ টেবিল থেকে একটু আমাকে বলো। কোয়ান্টিটি বাড়ার সাথে সাথে খরচ কমতেছে, মানে কিউ আর এম আর। আচ্ছা, তুমি বলছো যে কোয়ান্টিটি বাড়ছে, প্রাইস কিন্তু কমছে, খেয়াল করো, এটা এক্সপ্লেনেশন আমি একটু পরে দিব। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি বলতো, এবার কিন্তু কম্পিটিটিভ মার্কেটের মতো সব সমান হচ্ছে না, প্রাইস এমআরএ আর সব কিন্তু সমান হচ্ছে না, খেয়াল করেছো? এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা ট্রেন্ড ফলো করছে তারা, সেটা ইয়েটা কি, সেটা হচ্ছে প্রাইস সব সময় বেশি হচ্ছে, যেটা মার্জিনাল রেভিনিউ, মানে তুমি বিক্রি করে যে টাকাটা রিসিভ করছো তার থেকে বেশি টাকা প্রাইস তুমি সেট করছো। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? মনে করো তুমি 10 টাকা দিয়ে একটা কলম বিক্রি করলে, কিন্তু রেভিনিউ পেলে 8 টাকা। এই জন্য দেখা যাচ্ছে মার্জিনাল রেভিনিউ সবসময় প্রাইসের থেকে কম। এখন কথা হলো, বিক্রি করলাম 10 টাকায়, আমি 8 টাকা কেন রিসিভ করবো, তাই না? ব্যাপারটা তাই না? তোমার মনে এই প্রশ্নটা নিশ্চয়ই জেগেছে যে আরে আমি তো বিক্রি করলাম 10 টাকা, তাহলে 8 টাকা কেন মার্জিনাল রেভিনিউ আসবে, তাই না? চলো তো একটু এক্সপ্লেইন করি। এখন আমি যে একটু একটু সুন্দর করে বললাম যে মনোপলি মার্কেটের একটা কি আছে, মজা আছে, কি তার ইচ্ছা মতো সে প্রাইস কন্ট্রোল করতে পারে, তার ইচ্ছা মতো সে প্রোডাকশন কমাতে বাড়াতে পারে, মার্কেট পাওয়ার আছে। কিন্তু তোমরা কি জানো, মনোপলির এই পাওয়ারের পিছনে একটা দুঃখের গল্প আছে। সেই দুঃখের গল্পটা হচ্ছে, মনোপলিকে সবসময় ফাইট করতে হয়। কিরকম ফাইট? মনে করো তার প্রোডাক্ট যাতে অন্য কেউ নকল করে না আসে। মনে করো আহ আহ, মনে করো অ্যাপেল আইফোন, মনে করো এটা একটা স্পেসিফিক একটা ইয়ে আছে, কি বলে, এটা স্পেশালিটি আছে। এখন তুমি যদি মনে করো যে অ্যাপেলের এই সেম ডিজাইন সেম ফিচার যদি অন্য কোনো মোবাইল ফোন নিয়ে আসে, তাহলে অ্যাপেলের বাজারটা ডাউন খেয়ে যাবে না? এখন অ্যাপেল কি করবে, সারা দিন সে প্যাটেন্ট ল, কপিরাইট এগুলো নিয়ে পড়ে থাকে, মানে বোঝো, মানে হচ্ছে কপিরাইট, আমার ডিজাইন কপিরাইট করা বা প্যাটেন্টেড ডিজাইন, মানে আইফোনের যে ডিজাইন এটা অন্য কোনো কোম্পানি করতে পারবে না, তারা প্যাটেন্ট ল কিনে নিয়েছে। মানে হচ্ছে টাকা দিয়ে এইটা প্যাটেন্টটা কিনে নেওয়ার, মানে আমি ছাড়া, আমার এই ডিজাইনটা অ্যাপেল কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানি এই ডিজাইনের ফোন বাজারে আনতে পারবে না, তাহলে তার নামে এটা অবৈধ হবে, এবং তার বিরুদ্ধে হচ্ছে আমরা কেস ফাইল করতে পারবো। তার মানে এই প্যাটেন্ট বা কপিরাইটের কথা আবার অনেক সময় দেখো না, যে সিনেমা চলছে না, কি যেন মুভি চলছে বাংলাদেশে, কার জন্য, কি যেন সিনেমার নাম, এই বলো, দেখো নাই, কি মুভি চলছে জানো, সাকিব খানের তুফান। তাণ্ডব নাকি একটা মিম চল ও হ্যাঁ ইয়া। হ্যাঁ, তাণ্ডব তাণ্ডব তাণ্ডব, সব নামই না একরকম, বরবাদ, তুফান, তাণ্ডব, আমি না মিলিয়ে ফেলি, যদিও আমি একটাও দেখি নাই। যাই হোক, এখন এই তাণ্ডবে আমি শুনলাম, নিউজ পেপারে দেখলাম যে পাইরেসি হচ্ছে। পাইরেসি মানে হচ্ছে হয়তো কেউ ওই মুভিটা ভিডিও করে বিভিন্ন ওয়েবসাইটে দিয়েছে, যে কারণে ওটার মুভি হলে গিয়ে মানুষ দেখছে না, বা সেটা রেট কমে গেছে, মানে মুভিতে হলে গিয়ে দেখা, সো যে কারণে তাদের বিজনেসে একটু ভাটা পড়েছে। এখন কথা হলো, এই যে কপিরাইট, এখন যদি কপিরাইট কিনে নিয়েছে তোমার, ওটার পরিচালকের নাম জানো কি, রায়হান রাফি। এই রায়হান রাফি কপিরাইটের একটা ইয়া কিনে নিয়েছে, সত্য কিনে নিয়েছে, যে আমার মুভি আমার পারমিশন ছাড়া কেউ প্রচার করতে পারবে না, কোনো টিভি চ্যানেল না, কোনো ওয়েবসাইট না, কোনো কেউ এটা দেখাতে পারবে না। হুম, তাহলে সেটা তাহলে সেটা ঝামেলা হবে। এখন কথা হলো এখন কথা হলো এখন এখন তোমরা কিন্তু দেখেছো অনেকেই যে অলরেডি ফেসবুকে ছোট ছোট ক্লিপ কেউ কেউ ইয়ে করছে কি যেন বলে, ভিডিও করে শেয়ার করছে। আবার অনেক ওয়েবসাইটে, আমি কালকে রাতে দেখলাম একটা পেজে, মুভি রিভিউ পেজ থাকে না, ওখানে আমার লাইক দেওয়া, সেখানে কেউ একজন লিখেছে যে অমুক ওয়েবসাইটে তাণ্ডবের পুরো এইচডি প্রিন্ট পাওয়া যাচ্ছে। আচ্ছা, তার মানে হচ্ছে এটা নিশ্চয়ই রায়হান রাফি পারমিশন ছাড়া তারা এই কাজটা করেছে। তার মানে কি, রায়হান রাফি কিন্তু এখানে মনোপলি সেলার। তাণ্ডব মুভি তার নিজের, এটার প্রোডাকশন, মনে কর প্রোডাকশন, আমি ধরে নেই সেই করেছে, ধরে নেই, যদিও সে করেনি, ধরে নেই সে, তার মানে কি তাণ্ডব কোথায় চলবে, কতটুকু চলবে, কোথায় তার গান সে প্রচার করা হবে, এ সব কিছু তাই কপিরাইট সে নিয়ে নিয়েছে, যে কারণে সে ছাড়া অন্য কেউ এটা প্রচার করলে সেটা ইলিগ্যাল হবে।
এখন এই যে বিভিন্ন ওয়েবসাইটের নামে যদি সে মামলা করে দেয়, ডিটেক্ট করে যে অমুক ওয়েবসাইট আমার পারমিশন ছাড়া তাণ্ডব মুভি ইয়ে চড়িয়েছে, এর জন্য কিন্তু তার কিন্তু জেল হয়ে যেতে পারে যে ওয়েবসাইটে দিয়েছে, কারণ এটা টোটালি ইলিগাল। এখন কথা হচ্ছে, এই যে একটা মেইনটেনেন্স, খোঁজ রাখা, মানুষ রাখা, কপিরাইটটাকে মেনটেন করা, এটার জন্য তোমার কোর্টে দৌড়াদৌড়ি করা, উকিল রাখা, তারা কেসটা লড়বে, এটার জন্য একটা এক্সট্রা মানি আছে না? এটা টাকা দিতে হবে না, এমনি এমনি কি উকিলরা তোমার জন্য কাজ করে দিবে? কখনো করবে না। তার মানে এর জন্য মনোপলি সেলাররা কি করে, সব সময় যতটুকু তার রিটার্ন পাওয়ার কথা তার থেকে সে বেশি প্রাইস রাখে। এক্সট্রা টাকাটা সে সাধারণত মেইনটেনেন্সে খরচ করে। সো আমরা দেখতে শুনতে মনে হচ্ছে যে ওহো মনোপলি মনে হয় খুব মজার একটা জিনিস, আসলে যতটা মজার ততটা মজার, শুনতে মজার অতটা আসলে মজার না রিয়েল লাইফে। বিকজ মনোপলি মেনটেন করাটা অনেক বেশি কস্টলি, যে কারণে তারা সব সময় তাদের যে তারা বিক্রি করে যে টাকা পায় তার থেকে বেশি টাকা তাদের প্রাইস সেট করতে হয়। কারণ এই এক্সট্রা টাকাটা তাদের রেভিনিউ আসার পরে যে টাকাটা থাকে, সেই টাকাটা তারা কি করে, এই মেইনটেনেন্সটা মেনটেন করে, ব্যাপারটা বোঝা, কস্টটা মেনটেন করে। বুঝছো কিনা জি ম্যাম। সবাই? ইয়েস ম্যাম। এই বুঝতে যে পারছি। অনেক গান নাটকে বলে দেয় কিন্তু কপিরাইট, অনেকে দেখেও যে তোমার অনেকে সিনেমার বিভিন্ন ক্লিপ শেয়ার করে কিন্তু ফেসবুকে রেস্ট্রিকশন খায়। দেখেছো, খেয়াল করেছো কখনো জি এই ম্যাম। জিনিসটা? কি কখনো তোমাদের চোখে পড়েছে? একটা মুভির ক্লিপ অনেকে শেয়ার করে না ভিউ পাওয়ার জন্য, তারপর তারপর ইয়া প্রোফাইলটা রিচ পাওয়ার জন্য। ওইসব প্রোফাইল কিন্তু অনেক ধরা খেলে, মনে করো আমি দেখলাম, দেখে রিপোর্ট করে দিলাম যে অমুক হচ্ছে কি, অমুক মুভি কপি করে ইয়া করছে, কি যেন বলে, পাইরেসি করছে, বাস হয়ে গেল তার রিপোর্ট, কারণ সেটা ইলিগাল। এবং মুভি ওনার যদি সে ক্লেম করে তাহলে সে টাকা টাকা দিতে বাধ্য যদি কেস করে তার নামে। কিন্তু এটা এত সহজ না, তোমার কপিরাইটটা নিয়ে নড়তে হবে, লড়তে হবে, যে আমি কপিরাইট দিয়েছি, অমুকে আমারটা কথা না শুনে আমারটা প্রমাণ করতে হবে, সবসময় এটার জন্য কেস থাকে বা ইয়া হাইকোর্টে বা তোমার কোর্টে। সো এটা এত সহজ না ব্যাপারটা, সেটা গান হোক, মুভি হোক, যে কোনো। যেমন আমি আমার বাসায় ওই যে ইয়া বিন গুলো আছে না, প্যাডেল বিন, প্যাডেল বিন, আরএফএল এর প্যাডেল বিন, অনেকের বাসায় এটা এখন দেখবো আমি 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 নিজের বাসায় ইউজ করি, বা আরএফএল এর প্যাডেল বিন যেটা ময়লা ফেলার জন্য। তো আরএফএল এর প্যাডেল বিন যাদের বাসায় আছে খেয়াল করে দেখবে, একদম উপরে বিনের উপরে ঢাকনার গায়ে লেখা প্যাটেন্ট ডিজাইন। কেউ কখনো খেয়াল করেছে জিনিসটা? যদি না থাকে বাসায়, আজকে যদি কেউ দোকানে যাও দেখবে, চেক করে আসবে যে আরএফএল এর প্যাডেল বিনের উপরে লেখা আছে প্যাটেন্ট ডিজাইন। তার মানে কি, ডিজাইনের এই প্যাটার্নটা সে প্যাটেন্ট করে নিয়েছে। এই ডিজাইন সে ছাড়া কোনো কোম্পানি কপি করতে পারবে না, করলেই তার নামে কেস হয়ে যাবে। তার মানে প্যাডেল বিনের যে ডিজাইনটা সেটা শুধু তুমি আরএফএল এই পাবে, অন্য জায়গায় অনেক প্যাডেল বিন পাবে, বাট আরএফএল এর যে ডিজাইনটা সেটা কেউ যদি কপি করে তাহলে তার খবর আছে। এখন এটা সহজ না, এখন আরএফএল কে সবসময় লড়তে হয়, তার লয়ার থাকতে হয়, সেই কাজগুলো করে এবং তাকে এক্সট্রা পেমেন্ট করতে হয়। যে কারণে আরএফএল এর যে প্রোডাক্ট হয়, বা যদি আমি প্যাডেল বিনের কথাই বলি, ময়লা ফেলার বিন যেটা, সে যে টাকা সে বিক্রি করে পায় তার থেকে বেশি প্রাইস রাখে। ক্লিয়ার? মনে থাকবে তো সবার? জি ম্যাম। ওকে। তো এইগুলো হলো ব্যাপারটা, এই জন্য দেখবা যে তারা বিক্রি করে যে টাকা পায় তার থেকে অবশ্যই কি হয়, প্রাইসটা একটু বেশি হয়ে থাকে। ঠিক আছে, মনে থাকবে। জি ম্যাম। ওকে, এই কারণে এইটা লেখা হয়েছে। এবার বোঝা গেল ব্যাপারটা? এবার কি ব্যাপারটা বোঝা গেল সবার? জি ম্যাম।
এবার আসি, আহ একটা আমরা ফ্ল্যাট একটা ডিমান্ড কার্ভ দেখতে পাচ্ছি, হরাইজন্টাল, প্যারালাল টু হরাইজন্টাল এক্সিস। এটা হচ্ছে তোমার কম্পিটিটিভ মার্কেটের ডিমান্ড কার্ভ। এটার কারণ কি বলতো? কম্পিটিটিভ মার্কেটে হচ্ছে প্রাইস টেকার, মনে আছে? যে প্রাইস থাকে সেই প্রাইসে বিক্রি করতে হয়, মনে আছে না? জি ম্যাম। আচ্ছা, যে কারণে দেখো, প্রাইসটা ফিক্স, মনে করি 10 টাকা, পটেটো ক্র্যাকার্স হচ্ছে 10 টাকা, ঠিক আছে? এই টাকায় একজন দোকানদার চাইলে ডেইলি 20 টাকা, 20টাও বিক্রি করতে পারে। আবার একজন দোকানদার চাইলে একদিনে 100 বিক্রি করতে পারে। তার মানে যেহেতু এই দোকান এই ধরনের মার্কেটে প্রাইসটা তোমার ফিক্স থাকে, বা সাধারণত মানুষজন প্রাইস টেকার হয়, সেলাররা। সেই কারণে এখানে ডিমান্ড কার্ভ, তারা কি ধরনের ডিমান্ড কার্ভ ফেস করে? এটা তারা হরাইজন্টাল ডিমান্ড কার্ভ ফেস করে। কারণ কি? এখানে প্রাইস চেঞ্জ করার কোনো সুযোগ নাই। ওই প্রাইসেই রাজি হয়ে তাদেরকে যে কোনো অ্যামাউন্ট তারা বিক্রি করতে পারে, কমও বিক্রি করতে পারে, বেশি বিক্রি করতে পারে। তাই এই ধরনের বাজারে ডিমান্ড কার্ভটা হরাইজন্টাল হয়ে থাকে। ক্লিয়ার কিনা বল? ক্লিয়ার? জি ম্যাম। ওকে। আচ্ছা, আমার ক্লাসে মাত্র 28 জন, আমি কিন্তু মন খারাপ করছে। তাই কেন? আমার যে ক্লাসে 20 জন, 24 জন থাকে, 30 জন থাকে, সেই ক্লাসে টোটালি ফুল থাকে। আমার আগের সেকশন টোটালি ফুল। অনলাইন ক্লাসেও আমার সকাল 8:30 ক্লাস ফুল থাকে। কিন্তু তোমাদের এই সিএসটি সেকশনটাতে আমার স্টুডেন্ট হচ্ছে অলমোস্ট 51। সেখানে আমি ক্লাস করাই 25 জন, 22 জন, 23 জন নিয়ে। কেন? আজ পর্যন্ত এর অ্যান্সার পেলাম না। খুবই খারাপ। আমার পড়া মনে হয় ওদের পছন্দ হয় না, মানে না ক্লাস করার আর কোনো রিজন পাচ্ছি না আমি। ম্যাডাম কি পড়ায় না পড়ায়, মনে বাসায়। তবে আর যাই করো বাবারা, তোমরা চ্যাট জিপিটি থেকে কিন্তু কিছু করো না। ওকে, মনে থাকবে না? চ্যাট জিপিটি কিন্তু সবসময় 100% ইনফরমেশন পারফেক্ট দেয় না। আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে, মানে ট্রাইমেস্টার গুলোতে, এরকম অনেকে পণ্ডিতি করে কিন্তু ধরা খেয়েছে। নিজের আমি যা মানে স্লাইডে যা দিয়েছি সেটাতে সে বেশি পণ্ডিতি করে প্রশ্নগুলো নিজে নিজে যে ক্লাস করে না, সলভ করে, হ্যাঁ, চ্যাট জিপিটি থেকে সলভ করে পরীক্ষা দিয়েছে। চ্যাট জিপিটি কে আমি বলবো না যে এগুলো ইউজলেস, হ্যাঁ, সে কিছু না কিছু কাজে লাগে, বাট টোটালি 100% ডিপেন্ডেন্ট হওয়াটা খুবই খারাপ। এরকম একটা ছেলে খুবই ভালো স্টুডেন্ট, সে মিস করেছে জাস্ট বিকজ অফ এই ওভার স্মার্টনেস। সে আমার লাস্টের ক্লাস মিস করেছে কয়েকটা। কেন? আমি বলেছি তুমি আমার কাছে আসো, কাউন্সিলিং আওয়ারে আসো, আমি বুঝিয়ে দিব। সে ভালো স্টুডেন্ট, নো ডাউট। সে আসে নাই, ভাবছে সে পারবে। তারপরে সে তো খুবই বাজে অবস্থা, A-, 10-এ 2 A-। আমি বললাম, তো আমার সাথে দেখা করেছে, ম্যাডাম আমি কেন A- পেলাম? তো ও এসেছে আমার সাথে দেখা করতে। তোমাদের রেজাল্ট হয়ে যাওয়ার পরে আমি বললাম, তুমি তোমার খাতা দেখো কি লিখেছো। তারপর ও দেখলো, আমি আমি ওর সামনে সলভ করে দিলাম, ও নিজেরটা আমার সাথে মিলালো, একদম টোটালি ডিফারেন্ট মানে ম্যাথ করে দিয়েছে চ্যাট জিপিটি। তো তোমরা যারা মনে করো যে ম্যাডামের ক্লাস করবো না, রেকর্ডিং দেখে, চ্যাট জিপিটি দেখে পড়ে ফেলবো, রেজাল্ট ভালো করবো, এটা কিন্তু অতটাও সহজ না বিষয়টা। তো তোমরা যারা ক্লাস করছে না, জানি না তারা কেন করছে না, বাট চ্যাট জিপিটি বা রেকর্ডিং এর ভাষা যারা ক্লাস করছে না, তাদের, আমি জানি না, আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বলে তাদের অবস্থা খুব একটা ভালো হয় না সাধারণত। দেখা যাক। আচ্ছা, মনোপলিতে কি হয়? সে যখন তখন প্রাইসটা কন্ট্রোল করতে পারে। তার যখন মনে হয় সে প্রাইস, মনে করো, বেশি রাখবে, মনে করো সে একটা আইসক্রিম 50 টাকায় বিক্রি করবে, মনে করো, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে অবভিয়াসলি যারা মার্কেটে বায়ার্স আছে তারা কম কিনবে। কয়টা কিনবে? 10জন 10টা আইসক্রিম কিনবে। কিন্তু তার যখন মনে হলো যে না, সে আসলে প্রাইসটা কমাবে যাতে সে বেশি বিক্রি করতে পারে, তাহলে সে প্রাইস কমিয়ে দিবে। মনে করো 20 টাকা, 20 টাকা করলো, তখন তার 100 আইসক্রিম বিক্রি হচ্ছে। এই এর জন্য মনোপলিতে
ডিমান্ড কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং হয়। ডাউনওয়ার্ড স্লোপিং কেন হয়? কারণ এখানে প্রাইসটা মনোপলি সেলার নিজের ইচ্ছা মতো কমাতে বাড়াতে পারে, তাই ডিমান্ড কার্ভটা দেখতে ডাউনওয়ার্ড হয়। ক্লিয়ার কিনা বলো? জি ম্যাম। ম্যাম এটা তো ওরকমই হয়ে গেল না, যে হচ্ছে প্রাইস বাড়লে আমার, প্রাইস কমলে আমার ডিমান্ড বাড়তেছে। এটা তো তোমার কম্পিটিটিভ মার্কেটে সে পারে না, কারণ তার হ্যাঁ। হাতে সেই ক্ষমতা নাই। কিন্তু মনোপলি মার্কেট তো সেই কাজটা করতে পারে। তাই মনোপলি মার্কেট ফেসেস দিস টাইপ অফ ডিমান্ড কার্ভ। বুঝেছো? জি ম্যাম। ওকে। এবার আসি মনোপলির রেভিনিউ এর কি অবস্থা। রেভিনিউ কখন ম্যাক্সিমাইজ হয়? মনোপলি সাধারণত তার ইন্টেনশন দুইভাবে তার রেভিনিউ ইনক্রিজ করার চেষ্টা করে। একটাকে আমরা বলি আউটপুট ইফেক্ট, একটাকে আমরা বলি প্রাইস ইফেক্ট। আউটপুট ইফেক্ট হলো তার যখন মনে হয় যে সে রেভিনিউ বাড়াতে চায়, তো বেশি বেশি বিক্রি শুরু করে। আর সে বেশি বেশি বিক্রি শুরু করার জন্য কি করে? বেশি বেশি বিক্রি করে প্রাইসটাকে কমায় দেয়। দিন শেষে দেখা যায় কি, সে বেশি লাভের আশায় প্রাইস এত বেশি কমিয়ে ফেলে যে তার রেভিনিউ কি হতে থাকে, মার্জিনাল রেভিনিউ নেগেটিভও হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এই জন্য বলা হয়েছে যে হ্যাঁ, এটা তার পাওয়ার, যে সে চাইলেই যখন তখন প্রাইস চেঞ্জ করতে পারে, আউটপুট চেঞ্জ করতে পারে, প্রোডাকশন কমাতে বাড়াতে পারে, তার ইচ্ছে। এখানে সেলারের কোনো হাত নাই, এটা টোটালি মার্কেটটা সে নিজে নিজে কন্ট্রোল করে। সো সে যদি মনে করে কখনো যে আমি অনেক বেশি বিক্রি করব, সেখান থেকে রেভিনিউ ইনক্রিজ করব, মানে কোয়ান্টিটি বিক্রি করবে, বেশি বিক্রি করে রেভিনিউ আর্ন করব, সেটা করতে হলে তাকে কি করতে হবে? এটা কি করতে তাকে কি করতে হবে? প্রাইসটা কমাতে হবে, তাই না? প্রাইস কমলেই তো তখন শুধুমাত্র বেশি বিক্রি করতে পারবে, তাই তো? কিন্তু এটা করতে গেলে সে অনেক সময় ফেস করতে পারে, কি ফেস করতে পারে? নেগেটিভ মার্জিনাল রেভিনিউ। এই যে টেবিলটা দেখো। আচ্ছা আমাকে বলো তো, এখানে মনোপলির ম্যাক্সিমাম প্রফিট কোথায় হয়? বুদ্ধি করে বলবা। ম্যাম কোয়ান্টিটি যত বেশি। না, সেটা কোথায় সেটা আমাকে বলো। কোথায় সবচেয়ে বেশি হয়েছে, এরপর এরপরে গেলেই তার লস শুরু হয়েছে? ম্যাম জিরো পর্যন্ত। হ্যাঁ, জিরো তো তার কোয়ান্টিটি কত? 5। 5। তার মানে তার ম্যাক্সিমাম আউটপুট কত হওয়া উচিত? 5। বুঝতে পেরেছো ব্যাপারটা? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে। এখন ওই যে তোমাদের মনে আছে চ্যাপ্টার 14 যে আমরা পড়েছিলাম, যেখানে এমআর ইজ ইকুয়াল টু এমসি হবে, সেখানেই ইকোনমিক প্রফিট জিরো হবে, এবং সেখানে ম্যাক্সিমাম আউটপুট হবে। এই সেম জিনিসটা এখানেও অ্যাপ্লিকেবল। দেখো, পড়ো। ম্যাম লাস্টে কি বললো, বাট ইট ইজ ইনএফিশিয়েন্ট, এমআর ইকুয়াল টু এমসি। কোনটা বাবা? এটা? ম্যাম লাস্ট লাইনে, বাট ইট এটা? ইজ ইনএফিশিয়েন্ট। হ্যাঁ। হ্যাঁ, এটা তো আমরা বলেছিলাম চ্যাপ্টার 14-এ, ভুলে গেছো? একটা গ্রাফ দেখিয়েছিলাম, না ম্যাম, সেখানে এটা দেখিয়ে হচ্ছে কস্টের থেকে রেভিনিউ বেশি হলে প্রফিট হবে। আর ইনএফিশিয়েন্ট বলতে ম্যাম কি বোঝানো হয়েছে? ইনএফিশিয়েন্ট কারণ কি, তুমি তোমার টোটাল ইটা ইউটিলাইজ করছো না। তোমার ক্যাপাসিটি থাকা সত্ত্বেও মনে করো তোমার খরচ হচ্ছে 2 টাকা একটা সিঙ্গারা তৈরি করতে, বাট তুমি বিক্রি করছো 3 টাকায়। তার মানে কি, তোমার এখনো তুমি চাইলে নেক্সট ইউনিট তৈরি করে দেখতে পারো যে তোমার কস্ট বাড়ে না কমে, কিন্তু তুমি সেটা করছো না।
তার মানে কি তোমার ক্যাপাসিটি থাকা সত্ত্বেও তুমি টোটাল বা রিসোর্স ইউটিলাইজ করছো না, তাই তো তোমার এমসি থেকে এমআর বড়। এটা হচ্ছে তোমার ঠিক আছে প্রফিট হবে কিন্তু ইনএফিশিয়েন্ট, কারণ কি তুমি টোটালটা ইউটিলাইজ করছো না তাই। বুঝছো? জি ম্যাম। তো তোমাদের চ্যাপ্টার 14 এর ওই গ্রাফটার কথা মনে আছে না? আমি একটু দেখাই তোমাদেরকে, তাহলে হয়তো রিকল করলে তোমাদের হয়তো মনে পড়ে যাবে। দেখো তো, এই যে একটা গ্রাফ আঁকিয়েছিলাম, এই যে, এই মনে আছে না? এমসি এম আর মনে আছে? জি এখানে ম্যাম। একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, মনে পড়ে? জি ম্যাম। সেখানে আমরা কি দেখিয়েছিলাম, যে তুমি যদি তোমার এমসি যদি পিছিয়ে থাকে এবং এমআর এগিয়ে থাকে, মানে এমআর ইজ গ্রেটার দ্যান এমসি হয়, এটা কিন্তু তোমার প্রফিট হবে, ইউ ক্যান গেইন প্রফিট, বাট ইট ইজ ইনএফিশিয়েন্ট বিকজ ইউ হ্যাভ স্টিল পসিবিলিটি টু ইনক্রিজ ইউর কি আউটপুট, বাট তুমি সেটা করছো না, তাহলে তোমার ইনএফিশিয়েন্ট হলো না? তার মানে ইফিশিয়েন্ট হবে কোনটা? শুধুমাত্র এইটা। মানে তুমি তোমার ম্যাক্সিমাম অবস্থায় পৌঁছে গেছো, তুমি তোমার ম্যাক্সিমাম রিসোর্স ইউজ করে ফেলেছো। ম্যাম বুঝতে পারছি। বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। জি ম্যাম। ওকে। আচ্ছা, আমরা এতক্ষণ যেটা পড়ছিলাম, যে তোমাদেরকে এটা আমি একটু বলি, সেটা হচ্ছে আমরা পারফেক্ট মার্কেট একটাই পড়েছিলাম, কম্পিটিটিভ মার্কেট। কম্পিটিটিভ মার্কেটকে কেন বলা হয়, পারফেক্ট মার্কেট বলা হয় বলতো? বিকজ এখানে সেলার বা বায়ার কেউ কাউকে ঠকাতে পারে না, কেউ কারোর উপর ক্ষমতা দেখাতে পারে না, কম্পিটিটিভ মার্কেট। তাই কম্পিটিটিভ মার্কেট বলা হয় পারফেক্ট মার্কেট স্ট্রাকচার। ব্যাপারটা বুঝতে পেরেছো? কিন্তু আমি এইমাত্র যে মার্কেটের কথা বললাম মনোপলি, সেটা ইমপারফেক্ট। কেন ইমপারফেক্ট বলো তো? বিকজ এখানে যে কোনো এক পক্ষের পাওয়ার থাকে। আর তুমি মনে রাখবে, মার্কেট তখনই ইমপারফেক্ট হয় যখন একটা পক্ষ আর একটা পক্ষকে কি করতে পারে, এক্সপ্লয়েট করতে পারে, অথবা ক্ষমতা দেখাতে পারে, অথবা মার্কেট পাওয়ার শো করে, নিজের হাতে নিয়ে নিতে পারে, মানে বায়াসড। মার্কেটটা এক এক পক্ষের প্রতি বায়াসড হয়ে যায়, সেখানে আমরা কি বলি? ইমপারফেক্ট মার্কেট। তার মানে পারফেক্ট মার্কেট কোনটা? কম্পিটিটিভ মার্কেট। আর ইমপারফেক্ট কোনগুলো? কম্পিটিটিভ ছাড়া যা আছে সব হচ্ছে ইমপারফেক্ট। কারণ কি, আমি এখন তোমাদেরকে একটা পড়ালাম মনোপলি, বাকিগুলো একটু একটু করে ডেফিনেশন দেই, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি ডুওপলি এবং অলিগোপলি শুধু ডেফিনেশন দিব, আর কিছু পড়াবো না। কিন্তু আমি মনোপলি ফুল পড়িয়েছি, আমি মনোপলিস্টিক কম্পিটিশন পুরোটা পড়াবো, ঠিক আছে? কিন্তু মাঝখানে দুটো আমি শুধু ডেফিনেশন বলবো। চলো তাহলে ডেফিনেশন বলি। ডুওপলি হচ্ছে সেই মার্কেট যেখানে ডুও, দুইজন সেলার থাকে, মেনি বায়ার্স থাকে। এটাও ইমপারফেক্ট। কেন বলতো? বিকজ এখানে দুইজন সেলার মিলে কি করে, ইচ্ছা মতো নিজেদের মতো করে ইয়ে করে, মার্কেট চালাচালি করে। তারা কার্টেল অথবা কলিশন, তাদের দুটো প্রসেসের মাধ্যমে তারা মার্কেটটা কি করে, কন্ট্রোল করে। এবং কার্টেলে তারা কি করে জানো? তারা উপর থেকে চুপি চুপি দেখায় যে আসলে তারা দুইজন আলাদা আলাদা সেলার, যে মার্কেটে দুজন সেলার থাকে, কিন্তু তারা ভিতরে ভিতরে এক হয়ে যায়। হ্যাঁ, যেমনটা আমরা নর্মালি দেখে থাকি, যে অনেক ইসে দেখবা, মার্কেটে গেলে দেখবা এক 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 দোকানদার বলে, "ও ভাই, আমাদের এখানে পাবেন না, ওই দোকানে যা।" খেয়াল করেছো কখনো? তখন তোমার মনে জানতে ইচ্ছে করে না, যে আচ্ছা এই সেলারটা কেন ওই সেলারের নাম বললো? কখনো কিরকম হয়েছে তোমাদের সাথে এক্সপেরিয়েন্স, কখনো এরকম করেছো? জি ম্যাম। মার্কেটে গেলে অনেক সেলাররা বলেন না, ভাই ওই দোকানে যান, এই জিনিসটা ভালো পাবেন। ও, এই জিনিসটা খুঁজছেন, এই আমাদের দোকানে নাই, ওই দোকানে আছে। আচ্ছা, এটা হচ্ছে সাধারণত যখন দুইজন সেলার থাকে তারা এই কাজটা করে। তারা কি করে, উপর থেকে দেখায় তারা আলাদা দোকান, কিন্তু নিচে ভিতরে ভিতরে তারা আসলে এক, তারা একসাথে প্রফিট করছে, প্রাইস সেট করছে। একটা কাপড়ের অর্ধেক এখানে রাখছে, একটা কাপড়ের অর্ধেক এখানে রাখছে। মানে মনে করো শার্ট কেনার পর উনি বলবে যে ভাই সামনের দোকানে প্যান্ট বিক্রি করে, এরকম ব্যাপারটা। সো এটাকে কার্টেল বলা হয়। আর একটা হচ্ছে কলিশন। কলিশন হচ্ছে কোঅপারেটিভ। আমরা আলাদা সেলার, কিন্তু একজন একজনকে কোঅপারেট করবো। কিরকম কোঅপারেট করবো? আমরা প্রাইস যখন ঠিক করবো একসাথে করব, প্রফিট যখন ঠিক করবো একসাথে করব, আমরা কতটুকু বিক্রি করবো সেটাকে আমরা দুজনে মিলে ডিসাইড করব। তো ডুওপলিটা সাধারণত
এভাবে করে কন্ট্রোল করে। বাট এখানে কার পাওয়ার আছে? দুজন সেলারের পাওয়ার আছে, আমরা কিন্তু বায়ার্সরা একদম অসহায়, যে কারণে এটাও ইমপারফেক্ট মার্কেটের মধ্যে পড়ে। এবার আসে অলিগোপলি। অলিগোপলিটা হচ্ছে তোমার, ধরো অলিগোপলি হচ্ছে একজন না দুইজন, চার পাঁচজন থাকবে। অলিগো মানে ফিউ, কয়েকজন। একটা মার্কেট যখন কয়েকজন সেলার মিলে কন্ট্রোল করে হয়, সেই ধরনের মার্কেট সিস্টেমকে বলা হয় অলিগোপলি। বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলো হচ্ছে অলিগোপলি। এত বিশাল জনসংখ্যা, মাত্র 4 থেকে 5টা মার্কেট মানে ফার্ম আছে, তাই না? গ্রামীণ, বাংলালিংক, এয়ারটেল, রবি, টেলিটক, 5টা, তাই না? তুমি জন্মের পর থেকে এই 5টাকে দেখে এসেছো, তাই তো? এবং এখন এত বড় হয়ে গেছো, তারপর তুমি দেখতে পাচ্ছ যে কি এই 5টাই আছে, এগুলো আর চেঞ্জ হচ্ছে না। খেয়াল করেছো না? এখন কারণ হলো এগুলো এই ধরনের মার্কেট, যেখানে এত বিশাল বড় মার্কেট, প্রায় 20 কোটি জনসংখ্যা, সেই 20 কোটি জনসংখ্যা তারা মোবাইল ফোন ইউজ করছে, কিন্তু সেলার মাত্র মাত্র 5জন। তো এই ধরনের মার্কেটকে বলা হয় অলিগোপলি। অলিগো মানে ফিউ, ফিউ ফার্মস। সেখানে তারা কি করবে? তারা হচ্ছে এই 4জন বা 5জন মিলে পুরো মার্কেটটা কাভার করবে। তো এখানে অবশ্যই এন্ট্রি রেস্ট্রিকশন আছে, মানে তুমি চাইলেই যখন তখন ঢুকতে পারবে না। তাহলে তো এতদিনে কি হতো, 5জনের জায়গায় 50টা কোম্পানি থাকতো, মোবাইল কোম্পানি, তাই না? কিন্তু দেখা যাচ্ছে যে না, এখানে আমি জন্মের পর দেখেছি, আমি জন্মের পর আরো কম দেখেছি, গ্রামীণ ফোন ছিল শুধু, গ্রামীণ ফোন আর সিটিসেল ছিল একটা। আমি জন্মের পর দেখেছি গ্রামীণ ফোন, তারপরে সিটিসেল নামের একটা ফোন ছিল, যেটা হচ্ছে মোবাইলের মধ্যে সিম সহ বিক্রি করতো, এটা এখন নাই, পলিটিক্যাল কারণে বন্ধ হয়ে গেছে। মেবি এখন তারা আবার প্রিপারেশন নিচ্ছে বাজারে আসা, দেখা যাক। আরেকটা হচ্ছে কি, আরেকটা যেন কি ছিল, এই এয়ারটেলের নামটা ছিল ওয়ারিদ। হ্যাঁ, এটা ছিল তোমার মেবি পাকিস্তানে এয়ারটেল ওয়ারিদ নামে পরিচিত, ওখান থেকে বাংলাদেশে ওয়ারিদ নামেই আসে। পরে এটা চেঞ্জ করে এয়ারটেল করা হয়। তার মানে ছিল গ্রামীণ ফোন, সিটিসেল, তারপর ছিল ওয়ারিদ। এর পরে গিয়ে আসলো ইয়া, অনেক পরে বাংলালিংক এসেছে, অনেক পরে। তারপরে একটেল ছিল, একটেল, এই একটেল নাম চেঞ্জ করে রবি হয়েছে। হ্যাঁ, কিন্তু সব ঘুরে ফিরে 4টা 5টাই আছে, তারপর টেলিটক এসেছে। তার মানে হচ্ছে কি, দেখো এগুলো কিন্তু চাইলেই, অনেক বাংলাদেশে অনেক বড় বড় বিজনেসম্যান আছে, অনেক বড় বড় ধনী মানুষ আছে, তারা চাইলেই যে কোনো সময় একটা মোবাইল ফোন কোম্পানি বা নেটওয়ার্ক কোম্পানি খুলে ফেলতে পারে। কিন্তু এই ধরনের মার্কেটে রেস্ট্রিকশন থাকে, মানে চাইলেই গভর্নমেন্ট যাকে তাকে ঢুকতে দিবে না, যে কারণে এই ধরনের মার্কেটে এই 4 থেকে 5জনই থাকে সারা জীবন, এর থেকে বেশি কেউ না। আর এই ধরনের প্রোডাক্টের বাজার, তোমার প্রোডাক্ট গুলো সেমও হতে পারে, আবার ডিফারেন্ট হতে পারে। আইডেন্টিক্যাল মানে একদম এক্স্যাক্টলি সেম, যেমন সিম কোম্পানি গুলো এক্স্যাক্টলি সেম, সবগুলো দিয়েই ফোনে কথা বলা যায়, ডেটা কেনা যায়, নেটওয়ার্ক, ফেসবুকিং করা যায়, অলমোস্ট সেম সবগুলোই। তার মানে আলাদা কোনো এক্সট্রা কোনো ফিচার্স নাই। সো এরকমও হতে পারে, আবার তোমার ডিফারেন্টও হতে পারে। যেমন মোবাইল ফোন কোম্পানি গুলো অলিগোপলি বলতে পারি। মোবাইল ফোন মানে ওই যে মোবাইল ফোনের সেট বিক্রি করে না, স্যামসাং, শাওমি, তারপর হচ্ছে কি আর কি আছে বলো তো, অ্যাপেল, তারপর আর কি আছে বলো, আর কি জানো, আমি এত কম নাম জানি, ও ভিভো, মোটরোলা আছে, ভিভো। হ্যাঁ ওপো, তাই না? আর কি কি, মোটরোলা, এরকম আছে কয়েকটা, তাই না? আচ্ছা, এই ফিউ 6-7টা পুরো পৃথিবী কন্ট্রোল করছে, পুরো পৃথিবী। এখন হয়তো কিছু নতুন নতুন এসেছে একটা লোকাল ওয়াইজ, কিন্তু পুরো ওভারঅল বেশিরভাগই 4 থেকে 5টা আছে। এখন দেখি অনেক লোকাল কোম্পানি আসে, এই সেই অমুক সমুক তমুক, হ্যাঁ। যাই হোক, এরকম আর কি, যে একদম এক্স্যাক্টলি সেমও হতে পারে, আবার ডিফারেন্টও হতে পারে, সেই কথা বলা হয়েছে অলিগোপলি মার্কেট। এটা ইমপারফেক্ট মার্কেট। এই, ঠিক আছে, আজকে অলিগোপলি পর্যন্তই পড়ো, মনোপলিস্টিকটা আমি নেক্সট ক্লাসে পড়াবো। যেহেতু তোমরা ইমপারফেক্ট মার্কেট পড়লা, মনোপলি, ডুওপলি এন্ড অলিগোপলি, নেক্সট ক্লাসে আমি মনোপলিস্টিক পড়িয়ে আমাদের মাইক্রো চ্যাপ্টার শেষ করে দিব। আমাদের কয় মিনিট আছে? আমাদের কয়টায় শেষ? 50। মনোপলিস্টিকটা বলবো, বলে দিই। ওকে ম্যাম। আচ্ছা, বলি। মনোপলিস্টিক কম্পিটিশনটা একটু ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং বলতে এটা তোমার মনোপলি এবং কম্পিটিটিভ মার্কেট, এই দুজনের মানে দুজনের কম্বিনেশনে তৈরি, নাম শুনেই বোঝা যায়।
বৃক্ষ, তোমার নাম কি, ফলে পরিচয়, তাই না? আমি বলবো তোমার নাম কি, কি পরিচয় কি, নামে পরিচয়। দেখো, মনোপলিস্টিক কম্পিটিশন, মনোপলি থেকে মনো কথাটা নেওয়া হয়েছে, আর কম্পিটিশন, কম্পিটিটিভ মার্কেট থেকে কম্পিটিশন কথাটা নেওয়া হয়েছে, মনোপলিস্টিক কম্পিটিশন। এখন কথা হলো, কেন দুজনকে মিলে একটা মার্কেট কিভাবে সম্ভব? হ্যাঁ, আসলে তো ইন্টারেস্টিং। এটা ব্যাপারটা হচ্ছে, মনোপলি এক্সাম্পল দিয়ে আগে, তারপরে এক্সপ্লেনেশনে যাব। মনোপলিস্টিক এর এক্সাম্পল হচ্ছে অ্যাপার্টমেন্টস, নোভেল, বটলড ওয়াটার, ক্লথিং, ফাস্ট ফুড। ফাস্ট ফুডের কথা যদি আসি, পিৎজা। পিৎজা তো আমরা সবাই খেতে পছন্দ করি। এখন তুমি আমাকে বলো তো, সব দোকানে পিৎজা কি সেম টেস্ট? বলো তো। না ম্যাম, সেম না। সেম টেস্ট না। সবই কিন্তু পিৎজা, সবগুলোতেই চিকেন দেয়, সবগুলোতেই কি বলে, কি যেন বলে, মাশরুম দেয়, সস দেয়, অলিভ দেয়, কি কি যেন দেয়, কিন্তু তাও টেস্ট ডিফারেন্ট। একই জিনিস, পিৎজা হাটও বানায় একই জিনিস, তোমার রাস্তায় ওভেন পিৎজা যারা বিক্রি করে তারাও বানায়, কিন্তু পিৎজা হাটের পিৎজার টেস্ট একরকম, ওভেন পিৎজা বা রাস্তা যেটা বিক্রি করে সেটা একরকম। তারপর মনে করো চিকেন ফ্রাই, সেম। কেএফসিও চিকেন ফ্রাই বিক্রি করে, বিএফসিও চিকেন ফ্রাই বিক্রি করে, আমাদের খানস কিচেনও চিকেন ফ্রাই বিক্রি করে। কিন্তু তুমি যদি চোখ বন্ধ করে তোমার মুখে দেওয়া হয় কেএফসি, বিএফসি অথবা খানস কিচেনের চিকেন ফ্রাই, তুমি কি আইডেন্টিফাই করতে পারবে কোনটা কোন দোকানে? বের করতে না পারবে? ম্যাম। কেন পারবে না? এই সত্যি কি কেএফসি, বিএফসি আলাদা করতে পারেন না আপনারা? জি ম্যাম, পারবো। কেএফসি ইজিলি পারবো। পারা যাবে। আর বিএফসি একটু স্পাইসি। এক্স্যাক্টলি, দ্যাটস গ্রেট, স্মার্ট, আমার মতো সারাদিন মনে হয় বিএফসি খায়। আচ্ছা, বিএফসি টা একটু স্পাইসি, কারণ হচ্ছে কেএফসি টা তো তোমার ইন্টারন্যাশনাল, ওরা ইন্টারন্যাশনাল ওইটা মেনটেন করে, আর বিএফসি তো আমাদের লোকাল বাংলাদেশের। আচ্ছা, বেস্ট ফ্রাইড চিকেন, যে কারণে ওটা একটু স্পাইসি। তার মানে তুমি কিভাবে বুঝলে টেস্ট ডিফারেন্ট? তার মানে মনোপলিস্টিক মার্কেটের একটা ইয়া হচ্ছে, এখানে মেনি সেলার্স থাকবে, কিন্তু এটা একটা ইউনিক ক্যারেক্টার হচ্ছে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন। আর এই মার্কেটে যে কোনো সময় যে কেউ ঢুকতে পারবে, কোনো বাধা নাই। আমি যে আগের মার্কেটগুলোর কথা তোমাকে বলেছি, সেই মার্কেটগুলোতে কি বলেছি? এন্ট্রি রেস্ট্রিকশন, এন্ট্রি রেস্ট্রিকশন, এন্ট্রি রেস্ট্রিকশন। মনোপলি, ডুওপলি, অলিগোপলিতে এন্ট্রি রেস্ট্রিকশন ছিল, কিন্তু মনোপলিসি অথবা কম্পিটিটিভ মার্কেটে কোনো রেস্ট্রিকশন নাই। তোমার মনে চায় তুমি ঢোকো, তোমার মনে চায় তুমি বের হও, কেউ মানা করবে না। কিন্তু এটার একটা ইউনিক ক্যারেক্টার হচ্ছে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন, যেটা কিনা কম্পিটিটিভ মার্কেটে ছিল সেম প্রোডাক্ট। এখন এই প্রোডাক্ট ডিফারেন্সিয়েশনের জন্যই তার যত কারসাজি। সে যখন শর্ট রানে, যখন বাংলাদেশে যখন প্রথম প্রথম কেএফসি আসলো, ওরে বাপরে, মানুষ খালি কেএফসি খেত। কারণ কি, তখন কোনো অন্য কোনো ফ্রাইড চিকেনের দোকান ছিল না। আর এখন তো মাশাল্লাহ, পারলে সবাই ফ্রাইড চিকেন বিক্রি করে, ভ্যানের মধ্যে বিক্রি করে, তাই না? এখন কথা হলো, কেন এরকম হলো? বিকজ ফ্রি এন্ট্রি, যে কেউ যে কোনো সময় ঢুকতে পারবে। এখন এএফসি তো তখন ইচ্ছা মতো মনোপলি বিজনেস করেছে। কিরকম? ইচ্ছা মতো দাম দিয়েছে মানুষ কেএফসি খাওয়ার জন্য, কেএফসি লাইন, আপনারা জানেন কিনা জানি না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে আমাদের কেএফসি খেতে হতো। কারণ কি, আর তো নাই কিছু। আমার বাসা ধানমন্ডিতে, ওই ধানমন্ডি একটাই আছে, পাঁচের না চারের এতে, পাঁচের মনে হয়, পাঁচের এতে একটা আছে। পাঁচের নাকি উল্টা বললাম? পাঁচ মানে ছয় ওই যে চার আনাম র্যাঙ্কসের পরে। আগে 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 আমরা আগে আগে, আগে আগে হ্যাঁ। আগের দিক মানে আমার দিক দিয়ে আগে। তো 15 নম্বরে হচ্ছে বিএফসি, 15 নম্বর যে কেয়ারি প্লাজা ওখানে বাস স্ট্যান্ড যেখানে, ওখানে বিএফসি, একটু সামনে গেলে হচ্ছে আমরাংস এর একটু আগে হচ্ছে কেএফসি। আচ্ছা, ওই কেএফসি তে যখন আমরা যেতাম, কারণ আমাদের আসলে খাওয়ার জায়গা ছিল না কোথাও তখন। কেন ছিল না? কারণ ফ্রাইড চিকেনটা অত পপুলার তখনও হয়নি। আমি তখন বেশি ইয়াং, আমি তখন হয়তো কলেজে পরিবার। ধানমন্ডিতে ওই একটাই এরকম। হ্যাঁ, তো ধানমন্ডিতে এরকম একটাই। এখন আমাদের এই কেএফসি খেতে, আমরা কেএফসি খেতে যেতাম কিভাবে, অনেক এক্সপেন্সিভ ছিল, তো ডেইলি খাওয়া পসিবল ছিল না। আমরা যখন আমি কলেজে ছিলাম, তখন ঈদ কোরবানিতে সালামির টাকা নিয়ে যেতাম তোমার কেএফসি খাওয়ার জন্য। আর যেতাম পিৎজা হাট, এটা দুটো ছিল একদম কমন, কারণ পিৎজা বা কেএফসি বলতে যেটা বুঝি ওইটাই বিক্রি করতো, আর কেউ বিক্রি করতো না। এরপরে যখন ইউনিভার্সিটিতে উঠলাম, তখন বিএফসি আসলো। কিন্তু কেএফসি একটা ক্রেজ ছিল তখন। এখন দেখো, রাস্তাঘাটে যেখানে যাও, সবাই ডানে তাকালে বলে চিকেন ফ্রাই, বামে তাকালে বলে চিকেন ফ্রাই, সামনে তাকালে বলে চিকেন ফ্রাই। তার মানে সবাই চিকেন ফ্রাই বিক্রি করে। এখন কিন্তু কেএফসির আর সেই হাইপটা নাই। পিৎজা হাটকে তো কেউ জিজ্ঞেসই করে না যে ভাই তুই কেমন আছিস। আমি যে জীবনে লাস্ট কবে পিৎজা হাটে গেছি আমার খেয়াল নেই।
আমি ইউনিভার্সিটি ছেড়েছি, পিৎজা হাটও ছেড়েছি, আর জীবনে যাইনি পিৎজা হাটে। আচ্ছা, কেন? কারণ এত ভ্যারিয়েশন এখন পিৎজার। আমি ডেইলি এক এক জায়গায় ট্রাই করি, আমার পিৎজা খেতে খুব ভালো লাগে, আমি ডেইলি ট্রাই করি। আচ্ছা, আজকে ওখানে খাবো, আজকে ওখানে খাবো, তাই না? এত ভ্যারিয়েশন। এখন পিৎজা হাট কি করবে, কেএফসি কি করবে? ওরা কি করবে, এমন কিছু একটা করবে যাতে ওরা বাজারে টিকে থাকতে পারে। কি করা যায়? শর্ট রানে তো তোরা ইচ্ছা মতো মনোপলি বিজনেস করেছে কেএফসি, পিৎজা হাট, কিন্তু লং রানে গিয়ে দেখতে পাচ্ছে কি, আরে ভাই, রাস্তার রাস্তার মধ্যে ভ্যানে দাঁড়ায় দাঁড়ায় পিৎজা ইয়ে বিক্রি করছে, কি বলে, কে ফ্রাইড চিকেন বিক্রি করছে। এখন তাহলে তারা কি করবে? এখন একটা বুদ্ধি করতে হবে। সেই বুদ্ধিটা হলো, তাদের যে ক্যাপাসিটি আছে, মনে করো পিৎজা হাটের ক্যাপাসিটি আছে 100টা পিৎজা তৈরি করার, সে তৈরি করবে 98টা। কেএফসি ক্যাপাসিটি আছে 50টা কেএফসি তৈরি করার, কিন্তু সে তৈরি করবে 48। আর কথা হচ্ছে কেন? এখন হলো আসল টুইস্ট। টুইস্ট হচ্ছে, সে ইচ্ছে করে একটা আর্টিফিশিয়াল শর্টেজ ক্রিয়েট করে, এখন যে কেএফসির যে আলাদা, যেহেতু কেএফসি টেস্ট আলাদা, পিৎজা হাটের পিৎজার টেস্ট আলাদা, সো যে কেএফসি পছন্দ করে সেই কেএফসি তেই যাবে। কিন্তু এখন কনজিউমাররা বা বায়াররা নিজেদের মধ্যে একটা কম্পিটিশন ক্রিয়েট করবে। কারণ কি, আরে আমরা 50 জন মনে করো কেএফসি পছন্দ করি, কিন্তু পাবে 48 জন, মানে 2 জন কি হবে, বঞ্চিত হবে। এখন এই 2 জনের সাথে এই 2 জন কে হবে, কে আগে যাবে এবং নিবে? কারণ সে জানে যে আমি আগে না গেলে আমি হতে পারি সেই 2 জন। তার মানে কি, এখন বায়াররা নিজেদের মধ্যে কম্পিটিশন করে কে যে আগে কেএফসি আনবে। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? প্লট টুইস্ট, মুভির মধ্যে প্লট টুইস্ট থাকে না, এটা হচ্ছে প্লট টুইস্ট। প্লট টুইস্ট হচ্ছে, কেএফসি তো বা এখন তো ওরা দোকান থেকে মানে মার্কেট থেকে বের হয়ে যাবে না, তারা কি করবে? তারা যে কাজটা করবে, আর্টিফিশিয়াল একটা শর্টেজ ক্রিয়েট করবে। যেমন এই যে আমাদের ইয়ে করে না, ওই যে আমাদের খাস কিচেন কি করে, 2টার মধ্যে না গেলে ভাত পাওয়া যায় না, খিচুড়ি পাওয়া যায় না, খাবার পাওয়া যায় না। অলিম্পিয়াও তাই, তাই না? আবার ওই যে কি যেন আরেকটা আছে না তোমাদের, 10টা জি না ম্যাম, 11টার পরে, অলিম্পিয়া। হ্যাঁ, অলিম্পিয়া। আবার 12টার পরে গেলে সিঙ্গারা পাওয়া যায় না, কি যেরকম এরকম একটা আছে না? ওরা ইচ্ছে করে করে, ওরা কি চাইলে পারে না ইচ্ছা মতো সিঙ্গারা আনতে পারে? বলো তো, ইচ্ছা মতো সিঙ্গারা আনতে পারে পারে না? পারে কিন্তু তারপরেও কিন্তু কম আনে, কেন বলো তো? যাতে তুমি আগে যে কম্পিটিশন করে তুমি আগে নিয়ে আসো। মানে ওর প্রোডাক্টের একটা ক্রেজ ধরে রাখার জন্য ওই কাজটা করে, এবং প্রাইসটা ওরা একটু কন্ট্রোল করে। কিন্তু অতটা পারে না মনোপলির মতো, যেহেতু অনেক অসংখ্য থাকে, ফার্মস থাকে এই ধরনের বাজারে, কিন্তু তারা কন্ট্রোল করার চেষ্টা করে। যে কারণে এটাও কি পারফেক্ট মার্কেট না, ইমপারফেক্ট কম্পিটিশন। বুঝতে পারছো? হ্যালো, জি ম্যাম। জি জি ম্যাম, ম্যাম। বুঝতে পারছি। সবাই ক্লিয়ার? এখন কি প্লট টুইস্ট মাথায় ঢুকেছে? Yes, ma'am. ওকে, তোমাদের এই জিনিসটা একটু পড়ো। আমি তখন তোমাদের নাম ইয়াস রেডি করি তোমাদের। ইউকেম, বোঝা গেছে? জি বোঝা ম্যাম। গেছে Yes, ma'am. জি ও, ম্যাম। এই এন্ট্রি এক্সিট কিন্তু, যেটা আমরা চ্যাপ্টার 14 দেখেছি, এটা কিন্তু অ্যাপ্লিকেবল ফর মনোপলিস্টিক কম্পিটিশন। এটা মনোপলিস্টিক কম্পিটিশনের জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এটা পড়ো। আমি এগুলো সব বলে ফেলেছি। ম্যাম, অ্যাটেন্ডেন্স নিবেন না? হ্যাঁ হ্যাঁ, নিব। চলো অ্যাটেন্ডেন্স নেই। এই যে দেখো, অ্যাটেন্ডেন্সের সময় এসেছে 28 জন থেকে 38 জন হয়ে গেছে। মানে তোমরা না অনেক খারাপ। দেখো, আমি তো অবাক, এই মাত্র আমি 28 জন দেখলাম, এই মাত্র। আমি এখন দেখি 38। খারাপ, তোমরা বহুত খারাপ। ধরো,
দেখো, শাহরিয়া সরকার কানন। Present, ma'am. ওকে। অঙ্কন। প্রেজেন্ট ম্যাম। আচ্ছা, অঙ্কনের ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, এসেছে? হ্যাঁ হ্যাঁ ম্যাম, চলে আসছে আধা ঘন্টা পর। আচ্ছা। অনিন্দ। প্রেজেন্ট ম্যাম। রামিসা। প্রেজেন্ট ম্যাম। আচ্ছা। মিশকাত। প্রেজেন্ট ম্যাম। জুবায়ের। Yes, ma'am. ওকে। সাকিব। ইটস Yes, সাকিব ma'am. or সাকিব? সাকিব। Sakib. সাকিব। Sakib. Yes, আচ্ছা। ma'am. জান্নাতুল নাইম। জান্নাতুল নাইম। জান্নাতুল ফেরদৌস হলে মেয়ে আর জান্নাতুল নাইম হলে ছেলে। আচ্ছা। রিফাত। Yes, ma'am. ও, আমি রেকর্ডিংটা অফ করে দিই, শুধু শুধু রেকর্ডিংটা বড় করে